সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে। ইটের পর ইট সাজিয়ে রাখা এই প্রাচীন দেওয়ালগুলো যেন ফিস ফিস করে বলে চলেছে শত বছরের পুরনো কোনো গৌরব কথা। এক সময় যেখানে ছিল রাজা বাদশাহ, মুসলিম ব্যবসায়ী আর কোলাহলপূর্ণ নগরী, আর সেখানেই শুধু নীরবতা। স্বাগত আপনাদের বাংলার এক সময়ের গৌরব, ঐতিহ্যশালী এবং রহস্যময় প্রাচীন রাজধানী সোনারগাঁয়ে। ঢাকা থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে অবস্থিত এই জনপদটি শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি বাংলার স্বাধীনতা, সংস্কৃতি এবং বাণিজ্যের এক জীবন্ত দলিল। কিন্তু কিভাবে এই অঞ্চলের নাম সোনারগাঁও হলো, আর কেনই বা এটি হারিয়ে গেল ইতিহাসের পাতা থেকে? সোনারগাঁওয়ের প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম। লোকমুখে প্রচলিত আছে, প্রাচীনকালে এই অঞ্চলের মাটি দেখতে কিছুটা সোনালি রঙের ছিল, যা থেকে এর নাম হয় সুবর্ণগ্রাম বা সোনারগাঁও। আবার অনেকের মতে ১২ ভূঁইয়াদের প্রধান ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নাম অনুসারে এই জায়গার নামকরণ করা হয়েছিল। ভৌগোলিক দিক থেকে সোনারগাঁও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩ দিক থেকে মেঘনা, শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদী দ্বারা বেষ্টিত থাকায় এটি ছিল প্রাকৃতিক দুর্গের মতো, যা শত্রুর আক্রমণ থেকে একে রক্ষা করত। নদীপথের এই সুবিধার কারণেই এটি প্রাচীন বাংলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে হিন্দু রাজাদের পতনের পর সোনারগাঁও মুসলিম শাসকদের অধীনে আসে। ফখরুদ্দিন মুবারক শাহের আমলে ১৩৭৮ খ্রিস্টাব্দে সোনারগাঁও স্বাধীন বাংলার রাজধানী হিসাবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে সোনারগাঁও শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পারস্যের বিখ্যাত কবি হাফিজের সাথে সুলতানের পত্রালাপের গল্প আজও এই মাটির গৌরব বহন করে। বিশ্বখ্যাত পরিভাষক ইবনে বতুতা ১৩৪৫ খ্রিস্টাব্দে সোনারগাঁও ভ্রমণ করেছিল। তিনি একে একটি অত্যন্ত সমৃদ্ধ এবং ব্যস্ত নগরী হিসাবে বর্ণনা করে গেছেন। দূর দূরান্ত থেকে চীন, পারস্য ও ইউরোপের বণিকরা এখানে আসতেন বাণিজ্য করতে। সোনারগাঁওয়ের ইতিহাসের সবচেয়ে বীরত্বপূর্ণ অধ্যায়টি খোদাই করা আছে ১২ ভূঁইয়াদের প্রধান বীর ঈশা খাঁর নামে। মুঘল সাম্রাজ্যের বিশাল শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেছিলেন এই সোনারগাঁও থেকে। কিন্তু সোনারগাঁওয়ের খ্যাতি কেবল তরবারির জোরে ছিল না, ছিল সুতো আর কাপড়ের জাদুতে। এখানকার বিখ্যাত মুসলিম কাপড় সারা বিশ্বের আলোড়ন সৃষ্টি করেছিল। রোমের রাজপ্রাসাদ থেকে শুরু করে মুঘল দরবার সবখানেই ছিল সোনারগাঁয়ের মুসলিমের জয় জয়কার। কথিত আছে পুরো একটি শাড়ি অনায়াসে ঢুকে দেওয়া যেত একটি ছোট আংটির ভেতর। মুঘলরা যখন ১৬১০ খ্রিস্টাব্দে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরিত করেন, তখন সোনারগাঁও তার রাজনৈতিক গুরুত্ব হারায়। তবে ১৯ শতকে এসে এখানে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ধনী হিন্দু সুতা ব্যবসায়ীরা শাহ ও পোদ্দাররা এখানে গড়ে তোলেন পানাম নগর। ইউরোপীয় এবং মুঘল স্থাপত্যের মিশ্রণে তৈরি ১২টি ভবনের এই নগরীটি ছিল তৎকালীন সময়ে সবচেয়ে আধুনিক এবং সুরক্ষিত এলাকা। কিন্তু ১৯৫০-এর দশকের দাঙ্গা এবং পরবর্তীতে ভারত বিভাজনের পর এই ব্যবসায়ীরা তাদের সব কিছু ফেলে চলে যান ওপারে। রাতারাতি একটি জীবন্ত নগরী পরিণত হয় মৃত নগরীতে।
হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং পুনর্জীবিত করতে শিল্পচার জয়নাল আবেদিন 1975 সালে এখানে প্রতিষ্ঠা করেন লোক ও কারুশিল্পী ফাউন্ডেশন। এখানকার মনোরম বড় সর্দার বাড়ি সংস্কার করে ফিরিয়ে দেওয়া হয়েছে তার পুরনো রূপ। আজ সোনারগাঁয়ে মসলিন হয়তো নেই, কিন্তু তার ঐতিহ্য বেঁচে আছে বিশ্বখ্যাত জামদানি শাড়ির মাঝে, যা তৈরি করেন এখানকার বংশানুক্রমিক কারিগরেরা। সোনারগাঁও কেবল ধ্বংসাবশেষের কোনো স্তূপ নয়, এটি আমাদের অহংকার, আমাদের শিকড়। এর প্রতিটি ইটে জড়িয়ে আছে বাংলার স্বাধীনতা, সমৃদ্ধি আর শিল্পের ইতিহাস। সময়ের বিবর্তনে রাজধানী বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু সোনারগাঁও এই মায়াবী টান আজও রয়ে গেছে। এই ঐতিহাসিক ঐতিহ্যকে টিকে রাখার দায়িত্ব আমাদের সকলের। ইতিহাসের পাতা থেকে আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কোনো ঐতিহ্যের গল্পে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনার কোনো অনুরোধের ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আগামীতে আপনি কোন ঐতিহাসিক স্থানের ভিডিও বা গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে জানান।